রাজধানীর উত্তরায় 7তলা বাড়িতে আগুন, 2 পরিবারের 6 জন নিহত, আহত কয়েকজন কুয়েত মৈত্রী হাসপাতালে। খালেদা জিয়ার স্মরণে সংসদের দক্ষিণ প্লাজায় নাগরিক শোক সভা দুপুরে, থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মার্কিন অভিবাসী ভিসা বন্ধের সিদ্ধান্ত মরার উপর খাড়ার ঘা, চ্যালেঞ্জ হবে নির্বাচিত সরকারের জন্য, মত বিশ্লেষকদের। গ্রিনল্যান্ড নিয়ে অবস্থান বদলাচ্ছে না যুক্তরাষ্ট্র, ইউরোপীয়রা সেনা মোতায়েন শুরু করলেও অধিগ্রহণ প্রশ্নে অনড় ট্রাম্প। রাজধানীর উত্তরায় আগুনে প্রাণ গেল একই পরিবারের 6 জনের। শুক্রবার আনুমানিক সকাল 7:30টার দিকে উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর বাসার 2য় তলার আগুনে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলেও অগ্নিদগ্ধ 6 জনের প্রাণ গেল। উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বরে 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগে শুক্রবার সকাল 7:30টার দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা। 2টি ইউনিটের চেষ্টায় প্রায় আধা ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে আগুন। এ সময় 13 জনকে জীবিত উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। হাসপাতালে প্রাণ হারান 6 জন, যাদের মধ্যে 3 জনই একই পরিবারের সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়িতে আগুন দেখে ফায়ার সার্ভিসে খবর দেন তারা। ছাদে তালা দেওয়া ছিল, তালা পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তালা ভেঙে ওদেরকে উদ্ধার করেছে। 4 তলার পিছন সাইডে আমি নিজেই এই পাশের বিল্ডিং থেকে উঠা গ্রিল ভেঙে তারপর 2 জন উদ্ধার করছি। কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য পরে স্থানান্তর করা হয়। কারো শরীর বান হয় নাই, সবাই ধোয়াতে মারা গেছে। পরবর্তীতে তাদের কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, আগুনের ক্ষয়ক্ষতি নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে জানাবেন? ধন্যবাদ ঈশিতা আপনাকে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি কুয়েত মৈত্রী বাংলাদেশের যে সরকারি হাসপাতাল সেখানে ঠিক সামনে, এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু 6 জন নিহত হয়েছেন, একই পরিবারের 3 জন, এবং আরেক পরিবারের বাবা এবং ছেলের কথা আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এখানকার যিনি ডাক্তার আছেন কুয়েত মৈত্রী হাসপাতালে, তার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে 2 জন এখানে মৃত অবস্থায় আসার পরে তার 1 ঘন্টা পরে আরেকজনকে এখানে আনা হয়েছে, যাদের 3 জনকেই তারা একেবারে পরিপূর্ণভাবে মৃত হিসেবে তারা ঘোষণা করেন, এবং 13 জন কুয়েত মৈত্রী হাসপাতালে তারা চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য কিন্তু তাদেরকে রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এখন বর্তমানে কুয়েত মৈত্রীতে কেউই নেই, এবং আমরা উত্তরার যে উত্তরা পশ্চিমের যে সাব ইন্সপেক্টর আবু সাইদ, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি আমাদের জানিয়েছেন যে এটার তদন্ত কাজ কিন্তু এখন পর্যন্ত চলমান, এবং ফায়ার সার্ভিস থেকে এখনো কোনো আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কিন্তু এখনো পাইনি, কিন্তু তদন্ত যে কমিটিটা আছে তদন্ত তারা এখনো কিন্তু করছেন। উত্তরার যে ভবনে আগুন লেগেছে, উত্তরা 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের যে বাসায়, সেটাই ঠিক দোতলা থেকে 6 তলা পর্যন্ত আগুন লেগেছিল, এবং এর মধ্যে আহত হিসেবে উদ্ধার করেছেন তাদের 13 জনকে, যারা এখন রাজধানীর অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং মারা গিয়েছে 6 জন। এই তথ্যটা আমাদেরকে নিশ্চিত করেছে সাব ইন্সপেক্টর, এবং এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে এখন পর্যন্ত চিকিৎসাধীন কেউই নেই, কিন্তু ডাক্তারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে এখানে আগুনে পুড়ে কারো মৃত্যু হয়নি, যাদের মৃত্যু হয়েছে শুধুমাত্র ধোঁয়ায় এসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে। তো পরবর্তীতে যদি পুলিশ কিংবা ফায়ার সার্ভিস থেকে কোনো আনুষ্ঠানিক ব্রিফিং হয়, আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছ থেকে উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। নীলিমা, ধন্যবাদ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোক সভা, চলছে প্রস্তুতি।
নাগরিক সমাজের ব্যানারে এই শোক সভা শুরু হবে দুপুর 2:30টায়। অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ নানা শ্রেণী পেশার মানুষ। নাগরিক শোক সভায় প্রায় 5,000 অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সহ বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা থাকবেন বলে জানানো হয়। শোক সভায় সভাপতিত্ব করবেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মুদাচ্ছির হোসেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভা সেখান থেকে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে গুলশানে এবং আমাদের সাথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাইবো পার্থ সাহা আপনার কাছে। আপনি আছেন এই মুহূর্তে তারেক রহমানের বাসভবনের সামনে। শোক সভা তো দুপুর 2:30টায় শুরু হওয়ার কথা, তিনি বাসা থেকে বের হয়েছেন কিনা জানাবেন। আমি বর্তমানে অবস্থান করছি তারেক রহমানের গুলশানে যে 196 নম্বর বাসাটি রয়েছে সেই বাসার ঠিক সামনে। কিছু সময় আগে কিন্তু আমরা দেখেছি আজ শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে নেভির যে হেডকোয়ার্টারে যে মসজিদ রয়েছে সেখানে কিন্তু বিএনপির চেয়ারম্যান সেখানে গিয়েছেন, সেখানেই মূলত জুম্মার নামাজ আদায় করবেন। পরবর্তীতে সেই জায়গা থেকে কিন্তু আবার এই বাসাটিতে আসবেন এবং বাসা থেকে তিনি এই যে নাগরিক শোকসভার আয়োজন করা হয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, দুঃখিত, সেই জায়গাটিতে তিনি কিন্তু যাবেন এবং এই তারেক রহমানের যে শোকসভাতে যাওয়ার যেই বিষয়টি এবং নিয়ে যাওয়ার জন্য যে গাড়িবহর সেটিও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে। এবং আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের দর্শকদেরকে, তারেক রহমানের যে গাড়িবহর সেটি কিন্তু ইতিমধ্যেই তার বাসার সামনে প্রস্তুত করা হয়েছে এবং তিনি জুম্মার নামাজ আদায় শেষে বাসভবনেও কিন্তু প্রবেশ করার যে চিত্র সেটিও কিন্তু আমরা কিছু সময় আগে লক্ষ্য করতে পেরেছি। মূলত এই যেই শোকসভাটি অনুষ্ঠিত হতে চলেছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেটি কিন্তু দুপুর 2:30 নাগাদ আসলে শুরু হওয়ার কথা রয়েছে এবং এই যে এই আয়োজনে কিন্তু নানা বিধিনিষেধ রয়েছে এবং কঠোর নিরাপত্তাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আজ শুক্রবার হওয়াতে আজ শুক্রবার রাজধানীর ছুটির দিন, সেক্ষেত্রে যানজটের পরিমাণও কম। তারেক রহমানের যে গাড়িবহর সেটিও খুব দ্রুত সময়ের মধ্যে পৌঁছাবে এমনটি কিন্তু আশা করছেন নেতাকর্মী যারা এখানে রয়েছেন। তবে তিনি কখন নাগাদ আসলে বাসা থেকে বের হয়ে নাগরিক শোক সভায় যাবেন সেই বিষয়ে কিন্তু এখনও সঠিক তথ্য আমরা জানি না, তবে কিছু সময়ের মধ্যেই তিনি বের হবেন। নিশিতা, এই ছিল আমার কাছে তারেক রহমানের বাসা থেকে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। এদিকে আমাদের সাথে আমাদের সহকর্মী আনোয়ার হোসেন যুক্ত আছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। আনোয়ার, আপনি শুনছিলেন সহকর্মী পার্থ সাহা বলছিলেন যে এখন পর্যন্ত তারেক রহমান বাসা থেকে বের হননি। আপনার কাছে জানতে চাই, আপনি তো আছেন সেখানে, শোকসভা শুরু হওয়ার কথা দুপুর 2:30টায়, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি দেখছেন, কারা কারা এসেছেন জানাবেন। ঈশিতা, বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে নাগরিক শোকসভা, সেই শোকসভার যে অবস্থান নিশ্চয়ই সেটি আপনি জানেন, একটু দেখানোর চেষ্টা করি। সেটি হচ্ছে যে আজকের এই সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, অর্থাৎ এই দক্ষিণ প্লাজায় এরই মধ্যে আনুষ্ঠানিক যে শুরু নাগরিক শোকসভার সেটি হচ্ছে বেলা 2:30টা। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা এখানে চিকিৎসক, শিক্ষক, অর্থাৎ গবেষক, অর্থাৎ বিভিন্ন যারা বিশিষ্টজন যারা আছেন তারাই মূলত এই যে নাগরিক শোকসভা সেখানে তারা আমন্ত্রিত হয়েছেন। এমনটা আমরা এর মধ্যে দেখেছি যে মূলত যে নাগরিক সমাজের ব্যানারে মূলত এই নাগরিক শোকসভা, সেখানে এর যে প্রধান যিনি উদ্যোক্তা ডক্টর মাহবুবুল্লাহ, তিনি এর মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি। একই সঙ্গে এখানে যারা বিশিষ্টজন, বিশেষ করে আমরা দেখেছি যে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এর মধ্যে তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, এমনটাও আমরা দেখেছি। অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে এখন পর্যন্ত যারা আমন্ত্রিত আছেন তারা আসা শুরু করেছেন, ধর্মীয় প্রতিনিধি থেকে শুরু করে সমাজের বিভিন্ন পেশাজীবীরা এখানে তারা আসতে শুরু করেছেন। তো একটি বিষয় সেটি হচ্ছে যে যেহেতু এটি বেগম জিয়ার যে নাগরিক শোকসভা, এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকবেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবেন। একই সঙ্গে একটি বিষয় আছে, সেটি হচ্ছে যে এখানে বেগম খালেদা জিয়ার যে পরিবারের সদস্য, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান থেকে শুরু করে অর্থাৎ পরিবারের সদস্য, তারাও কিন্তু এখানে আমন্ত্রিত এমনটা আছে। অর্থাৎ তারেক রহমান এখানে পরিবার সহ এখানে উপস্থিত থাকবেন এমনটি। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এখানে রাজনৈতিক যারা প্রতিনিধি যারা আছেন তারা এখানে এই শোকসভায় তারা বক্তব্য রাখবেন না, এমন কিন্তু এই যে কমিটি আছে অর্থাৎ নাগরিক সমাজের যে উদ্যোগে মূলত আজকের এই শোকসভাটি তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এমনটা আমরা দেখেছি যে
রাজনৈতিক ব্যক্তিত্ব তারা উপস্থিত থাকবেন কিন্তু কোনো বক্তব্য রাখবেন না। এবং যেটি বারবারই বলা হচ্ছে যে আজকের এই নাগরিক শোকসভা বেগম খালেদা জিয়ার, সেখানে একেবারে একটি অরাজনৈতিক একটি অনুষ্ঠান এবং এর যে একটি ভাব গাম্ভীর্য রয়েছে, মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠান তারা আসলে করতে চাচ্ছেন, এমনটা কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময় বলা হচ্ছে। এমনটি তো অল্প কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যে শুরু, সেই শুরুটি হবে। আর একই সঙ্গে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে যে এখানে ঢাকায় নিযুক্ত যে বিভিন্ন দেশের যে কূটনীতিক আছেন তারাও আজকের এই শোক সভায় উপস্থিত থাকবেন, এমনটা কিন্তু আমাদের কাছে তথ্য আছে। সব মিলিয়ে বলতে গেলে অল্প কিছুক্ষণ পরেই নাগরিক শোক সভাটির আনুষ্ঠানিক যে শুরু সেটি হবে, তারপরেই হয়তো আরও বিস্তারিত আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে। দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্য, পারস্পরিক শুল্ক হার এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক পরিচালক অ্যামিলি অ্যাশবি এবং বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। অভিবাসী ভিসা বন্ধ করায় সামনে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য তা হবে একটি চ্যালেঞ্জ। আর ভিসা প্রক্রিয়ার সাথে যুক্ত ব্যক্তিরা বলছেন, যুক্তরাষ্ট্রের নতুন এই সিদ্ধান্ত হবে মরার উপর খাড়ার ঘা। সব ধরনের মার্কিন ভিসা বন্ধ নিয়ে শুরুতে এক ধরনের ধোঁয়াশা ছিল, কিন্তু বুধবার দেশটির পররাষ্ট্র দফতর জানায়, যারা কল্যাণ ভাতা ও সরকারি সুবিধার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের সম্পদ নিয়ে যায়, সেই পদ্ধতির ইতি টানতে চায় প্রশাসন। আর তাই বন্ধ করা হচ্ছে শুধুই অভিবাসন ভিসা। যদিও B1, B2 ভিসার ক্ষেত্রে $5,000 থেকে $15,000 জমা রাখার নির্দেশনা এসেছে মাত্রই। ভিসা প্রক্রিয়ায় যুক্তরা বলছেন, এই সিদ্ধান্তের মাশুল দিতে হবে দীর্ঘ অপেক্ষার পর ভিসার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া অথবা গ্রিন কার্ড পাওয়ার খুব কাছাকাছি থাকা সাধারণ মানুষকে। ভিসা ডিফিকাল্টিসটা তো আসলে আমাদের দেশের মানুষের জন্য সবাই এফেক্টেড হবে, স্পেশালি যারা হচ্ছে টার্গেটেড মিডল ক্লাস এবং যারা হচ্ছে নতুন করে অ্যাপ্লাই করে রাখছে, অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছে, তাদের জন্য তো ডিফিকাল্টিস ডেফিনেটলি অ্যারাইজ করছে। অনেকের একটা ডেট নেওয়া ছিল, হোপ বলছিল যে আমি এই টাইমটাতে এম্বাসি ফেস করব, বাট এই ডেটটা তো আর ফিক্স থাকলো না আনটিল আনলেস তারা ওপেন করা ছাড়া। ভিসা নিয়ে মার্কিন এই সিদ্ধান্তকে মরার উপর খাড়ার ঘা বলছেন তারা। 18 লাখ টাকা ডিপোজিট করার কথা ছিল, এটা নিয়ে একটা অন প্রসেসে আছে। ইমিগ্রেন্টের জন্য ভিসা প্রসিডিউরটা বন্ধ করে রাখছে। এটা আমরা যে এই ট্রেডে কাজ করি, এটা আমাদের জন্য একটা মরার উপর খাড়ার ঘা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে পরবর্তী নির্বাচিত সরকারকে মোকাবিলা করতে হবে এই চ্যালেঞ্জ। বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8% মার্কিন সরকারের সুবিধাভোগী। এছাড়া দেশটির অর্থনীতিও আগের মতো নেই। এই পরিস্থিতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির উন্নয়নের পরামর্শ তাদের। তারা মনে করছে যে তাদের যে ওয়েলফেয়ারের যে কাঠামো আছে, সেই কাঠামোর প্রেশার পড়ছে এবং সেই আমেরিকা তো আর নেই। 60 দশক 70 দশক আমেরিকা কিন্তু এখন নেই। এটাও চিন্তা করা দরকার, যেই সরকারি আসুক না কেন সে আরও বড় আকারে গুরুত্ব দিবে যে বাংলাদেশের যেই খাতগুলো আছে সেখানে পরিবর্তন করতে পারে কিনা। যাচাই বাছাই সম্পন্ন করে অনির্দিষ্টকালের এই স্থগিত আদেশ তুলে নেবে মার্কিন পররাষ্ট্র দপ্তর, এমন আশা বিশ্লেষকদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 241, হবিগঞ্জ 3-এ। জানাচ্ছি সিএসআরএম নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছে হবিগঞ্জ 3 আসনে। আমার সাথে রয়েছেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাচ্ছি, এই নির্বাচনী কার্যক্রম কিংবা কর্মযজ্ঞে মানুষের কাছে আপনারা গেছেন, কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে হবিগঞ্জ 3 আসনে আমাদের কাছে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, আপনার কলাকুশলী যারা আছেন সকলকে ধন্যবাদ, ডিবিসিকে ধন্যবাদ। একই সাথে সারা দেশের মানুষের কাছে আমাদের সালাম। তো নির্বাচন তো আসতেছে, এখন তো প্রচারণার ইয়েটা আপাতত স্থিমিত। তো আমরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি নির্বাচনের জন্য।
একটা বিষয় জানতে চাই, এখন পর্যন্ত যে পরিবেশ দেখছেন, নির্বাচনী পরিবেশ যদি বলি আমরা মোটা দাগে, লেভেল প্লেইং ফিল্ডের একটা বিষয় থাকে, কিংবা সামগ্রিক পরিবেশ কিংবা প্রতিদ্বন্দ্বিতা সৌহার্দ্যপূর্ণ একটা বিষয় থাকে প্রতিযোগিতার মধ্যেও, সামগ্রিক বিষয়ের পর্যালোচনা কি আপনার কাছে? এখন এইটা বলতে গেলে তো লেভেল প্লেইং ফিল্ড কি আছে সেটা তো আসলে মানে বলাটা খুব আপেক্ষিক বিষয়। বিকজ এখন পর্যন্ত অনেক মানুষ রাত্রিবেলা ঘরে ঘুমাইতে পারে না। হোয়াট দেয়ার ফল্ট ওয়াজ? লেভেল প্লেইং ফিল্ড বলতে তো শুধু ক্যান্ডিডেটরা নিরাপদে ঘুরবে এইটা না, ভোটাররা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভোট দিতে পারবে। যারা ডেভিল ছিল, অন্যায় করছে, অপরাধ করছে, দে শুড বি কট, দে শুড বি ট্রাইড। কিন্তু আমরা লক্ষ্য করতেছি ডেভিল আখ্যা দিয়ে ভিন্ন দল করতো এক সময়। এই সমস্ত ইনোসেন্ট লোকদের বাড়ি বাড়ি যেয়া রাত্রিবেলা পুলিশ হানা দেয়, দিয়ে সেটা একটা আতঙ্ক সৃষ্টি হইতেছে এতে, যেটা হয়তো ওনারা জানেন না, বুঝতে পারতেছেন না। আমরা ওনাদের নলেজে নেওয়ার চেষ্টা করছি যে আপাতত নির্বাচন পর্যন্ত আপনারা একদম দাগি ডেভিল যারা, এদের ছাড়া বাকি ভোটারদেরকে ফ্রি করে দেন। বাট এখন পর্যন্ত তা দেখতেছি না। এবং একটা মহল আছে এখানে যেটা সারা হবিগঞ্জ বিদিত, আপনারা জানেন, যে মামলাবাদ হিসাবে আখ্যা দেয়। এরা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমা করতেছে একের পরে। এখনও এই গত কিছুদিন আগেও মামলা হয়েছে এই সেই 2024-এর ঘটনা নিয়ে। তো এইগুলা তো আমি মনে করি যে এইগুলা জনগণের সাথে লেভেল প্লেইং ফিল্ড আছে, এইটা আমার মনে হয় সবাই এটা মেনে নিবে না। ছোট্ট করে যদি একটু উত্তর দেন যে উন্নয়ন পরিকল্পনা কি কি করা দরকার একটু মোটা দাগে। আমাদের হবিগঞ্জের যে ইয়েটা দেখেন, 54 বছর হয়েছে দেশ স্বাধীন। 54 বছরে আমরা অনেকেই অনেক কিছু হয়ে গেছি। আমার কালো চুল সাদা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছি আমরা। বাট জনগণের কি হয়েছে? স্বাস্থ্য ব্যবস্থার দিকে তাকান, স্বাস্থ্য ব্যবস্থা তো নাই বললেই সারে। আমাদের সকলের আগে দরকার স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা। কারণ একটা সুস্থ সবল শিশু যদি আমরা প্রোটেক্ট করতে না পারি, তাকে বিকশিত হইতে দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ তো নাই আমাদের। কিন্তু এই জিনিসটা নাই। এই যে এখনকার ঠান্ডার সময় চলতেছে, শ্বাসকষ্টের রোগী অনেকেই আছে, বাট যে দেখেন হসপিটালের অবস্থা, ফ্লোরের মধ্যে ফালাইয়ে রাখে, তার শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, দুর্গন্ধ। এইগুলার জন্য লোকবল দরকার, বাজেট দরকার, এগুলা করা দরকার। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এর আগেও আপনি বলছিলেন স্বাস্থ্যর পাশাপাশি শিক্ষা, সড়ক যোগাযোগ, এই বিষয়গুলো। দর্শক, CSRM নিবেদিত ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা ছিলাম হবিগঞ্জ 3 আসনে। পরবর্তী সংবাদে বিকেল 5টায় আমরা চলে যাব হবিগঞ্জ 4 আসনে। সেখানে যুক্ত হব রাজনৈতিক দলের প্রতিনিধি কিংবা প্রার্থীদের সাথে। সকলেই ভালো থাকবেন। CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকবেন। দেশের অন্যান্য অঞ্চলের মতো উত্তরের জেলা রংপুরেও চলছে তীব্র এলপি গ্যাস সংকট। সরবরাহে বিঘ্ন ঘটায় মারাত্মক প্রভাব পড়েছে বাসাবাড়ি রেস্তোরাঁয়। প্রায় অচল গ্যাস চালিত যানবাহন। এলাকায় প্রতি মাসে প্রায় 2000 মেট্রিক টন সিলিন্ডার ও 4500 মেট্রিক টন এলপিজি গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ নেমেছে 20%। প্রদর্শিত মূল্য তালিকায় 12 লিটারের গ্যাস সিলিন্ডারের মূল্য 1400 টাকা হলেও বাস্তবে মিলছে না 2000-এও। এমন পরিস্থিতি রংপুরের বেশিরভাগ জায়গাতেই। গ্যাস সিলিন্ডার যেন সোনার হরিণ। সরবরাহ সংকটে মারাত্মক প্রভাব পড়েছে বাসাবাড়ি রেস্তোরাঁয়। এক দোকানে যাচ্ছে 1650, আরেক দোকানে 1700। তো এইভাবে হুট করে দাম বাড়লে মানুষ ভোগান্তিতে পড়ে। যে গ্যাস আমরা 1300 টাকা দিয়ে কিনতাম, সেটা এখন 1850 টাকারও বেশি লাগতেছে, আবার পাচ্ছি না গ্যাস। প্রায় বন্ধ গ্যাস চালিত বিভিন্ন যানবাহন। এতে বেকার হয়ে পড়েছেন অনেকেই। স্টেশনগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস না মেলায় ক্ষুব্ধ পরিবহন চালক ও মালিকরা। কি কারণে যে এই গ্যাসের এই অবস্থা বলতে পারতেছি না বাবা, আমরা ড্রাইভাররা খুব সমস্যার মধ্যে আছি। 8-10টা পাম্পে আমি যাওয়া আসা করছি, কোথাও আমি গ্যাস পাইনি। আমরা সব গাড়িতে 1000 টাকা করে গ্যাস দেবো, পরে এইভাবে প্রায় সব গাড়িতে গ্যাস দিই। চাহিদা অনুযায়ী তো গ্যাস পাইতেছি না। ডিলারদের তথ্য, বিভাগের 8 জেলায় প্রতি মাসে সিলিন্ডার গ্যাসের চাহিদা প্রায় 1800 থেকে 2000 মেট্রিক টন। আর পরিবহনের জন্য এলপিজি স্টেশনে এই পরিমাণ 5000 মেট্রিক টন। কিন্তু 3 সপ্তাহ ধরে সরবরাহ নেমে এসেছে চাহিদার মাত্র 20%। পার মাসে গ্যাস প্রায় 1.25 লাখ কেজি গ্যাসের প্রয়োজন, সেখানে আমরা 25%, 30% গ্যাস পাচ্ছি। সরকারকে এবং যারা ইম্পোর্টার, সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করলে আমার মনে হয় খুব তাড়াতাড়ি এই সংকটটা কেটে যাবে।
কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে আমদানি চেইনের জটিলতা, স্থানীয় বাজারে তদারকির অভাব ও সমন্বয়হীনতায় হঠাৎ এই অস্থিরতা। তবে ভোক্তা অধিকার অধিদপ্তরের মতে জনবল সংকটের কারণেই তৈরি হয়েছে এমন পরিস্থিতি। জেলা প্রশাসনের সহায়তায় এই সপ্তাহের মধ্যে এটা ন্যায্য মূল্যে বা সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের নাগালের মধ্যে চলে আসবে। শুধু রংপুর না, এটা একটা জাতীয় ইস্যু হয়ে গেছে। তো এই কারণে আমরা নীতি নির্ধারকরা অবশ্যই তাদের মতো করে চিন্তাভাবনা করছে। আমরা আমাদের সাধ্যের মধ্য থেকে যে অভিযানগুলো চালানো দরকার সেগুলো আমরা পরিচালনা করছি। রংপুরের 8 জেলার 247টি এলপিজি স্টেশন ও ডিলার পয়েন্টের বেশিরভাগই গ্যাস সরবরাহ সীমিত। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঠাকুরগাঁও, নাটোর ও খাগড়াছড়িতে প্রতীকী অনশন ও মানববন্ধন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এই আয়োজন করা হয়। বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়ন সহ 7 দফা দাবিতে সকালে ঠাকুরগাঁওয়ের প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন সরকারি কর্মচারীরা। বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বৈষম্যহীন নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। খাগড়াছড়িতেও প্রতীকী অনশন করেছেন সরকারি কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখার কথা জানানো হয়। দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। এদিকে চুয়াডাঙ্গায় টানা 8 দিন শৈত্যপ্রবাহের পর গত মঙ্গলবার তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও আবার শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.7 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত রোগের সংক্রমণও উদ্বেগজনক হারে বেড়েছে। কুড়িগ্রামে ঘন কুয়াশা কমলেও ঠান্ডা কমেনি। দিনে সূর্যের দেখা মেলায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও বাড়েনি রাতের তাপমাত্রা। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সাথে সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। আমরা চা শ্রমিক, আমরা গরিব মানুষ, ঠান্ডার জন্য কাজ করতে পারি না। কুয়াশার কারণে কাজকর্ম করতে পারি না। এখন এই সারাদিন সকালবেলা আসি, সারাদিন আগুন খোয়াইতে যায়, কাজে যাইতে পারি না, খুব অসহায় পড়ে আসি। গ্রিনল্যান্ড নিয়ে অবস্থান বদলাচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউরোপীয় দেশগুলো সেখানে সেনা মোতায়েন শুরু করলেও গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রশ্নে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলছে ইউরোপীয় সেনা উপস্থিতি ট্রাম্পের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না। গ্রিনল্যান্ডের নিরাপত্তা জোরদারে দ্বীপটিতে পৌঁছতে শুরু করেছে ফ্রান্স, জার্মানি ও ইউরোপের অন্যান্য দেশের সেনারা। ন্যাটো মিত্রদের সহযোগিতায় গ্রিনল্যান্ড ও এর আশপাশে সামরিক উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। যৌথ মহড়ার প্রস্তুতি হিসেবে মোতায়েন হচ্ছে জার্মানি, ফ্রান্স, সুইডেন ও নরওয়ের সেনা। এর মধ্যেই গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। হোয়াইট হাউস বলছে বৈঠকটি ফলপ্রসূ হলেও মূল সমস্যার কোনো সমাধান হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ এবং তিনি দ্বীপটি অধিগ্রহণ করতে চান। ইউরোপের সেনা মোতায়েনে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলে না। একইভাবে গ্রিনল্যান্ড অধিগ্রহণের লক্ষ্য থেকেও প্রেসিডেন্ট একটুও সরে আসবেন না। হোয়াইট হাউস আরও জানায় গ্রিনল্যান্ড নিয়ে আলোচনা চালিয়ে যেতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রতি 2 থেকে 3 সপ্তাহ পর বসবেন তারা। গ্রিনল্যান্ডকে ঘিরে এই টানাপোড়েন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করবে কিনা সেদিকেই এখন নজর বিশ্লেষকদের। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক। ভারতের উত্তরাখণ্ডের ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং নন্দা দেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। জানুয়ারির শুরু থেকেই আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন অধিদপ্তরের কর্মকর্তারা জানান এবারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। এরই মধ্যে উত্তরাখণ্ডের জন্য সতর্কবার্তা জারি করেছে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া। পরিবেশবিদদের মতে জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ।
আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।